কাল আমার অনুষ্ঠানে জনাব শিশির মনির অতিথি ছিলেন এবং যুগপৎ আন্দোলনের বিষয়ে তার সঙ্গে কথা হচ্ছিল এবং তিনি বলছিলেন যে যখন প্রশ্নের উত্তরে প্রসঙ্গক্রমে তিনি বলছিলেন যে শুধু ধর্মভিত্তিক দলগুলোই নয় এই আন্দোলনে তাদের সাথে এনসিপি এবি পার্টি তারাও এই আন্দোলনে যুক্ত হবে, কিন্তু এনসিপি গতকালও বলেছিল যে তারা এই আন্দোলনে নেই এবং আজ এনসিপির যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন তিনি নিশ্চিত করেছেন যে কোনো জোটে যাচ্ছে না এনসিপি। এবং এ সময় তিনি একটি মন্তব্য করেছেন যেটি খুব ইন্টারেস্টিং, যেটি তিনি বলেছেন যে সংবিধান নিয়ে বড় দুই দলের দ্বন্দ্বে দেশে সামরিক শাসন আসার শঙ্কা রয়েছে। কেন তিনি এই মন্তব্যটি করলেন? আপনাদের কাছে কি সুনির্দিষ্ট কোনো তথ্য আছে যে সামরিক শাসন আসার শঙ্কা রয়েছে? আপনাকে ধন্যবাদ এবং আমার দুই সহ-আলোচককে আমি শুভেচ্ছা জানাই। মানে এটা তো তথ্যের ভিত্তিতে বলা যায় না সামরিক শাসন আসতে পারে, কিংবা ১/১১ যে প্রসঙ্গগুলো আমরা ইতিপূর্বে আমরা বলেছি, বিএনপির খুব দায়িত্বশীল জায়গা থেকেও কিন্তু বলেছে যে ১/১১ আশঙ্কা আছে। সেটা সংবিধান নিয়ে সেটেলমেন্ট না হলেও যেমন হতে পারে, যে কোনো ধরনের পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং। গতকালকে আমরা যে প্রধান উপদেষ্টার উপস্থিতিতে যে আমরা সব দল গেলাম, ওখানেও কিন্তু প্রধান উপদেষ্টা এই সমঝোতার, রাজনৈতিক সমঝোতার দিকে গুরুত্ব দিয়েছেন। ফলে যদি আমরা এই ধরনের একটা ট্রানজিশনের মুহূর্তে রাজনৈতিক সমঝোতা না হয়, তাহলে অবশ্যই এই শূন্যতা বা এই ক্রাইসিসের মধ্যে কারা হস্তক্ষেপ করবে বা কারা করেছে ইতিপূর্বে বা আগে কারা করেছে, এই আশঙ্কাগুলো তো আমাদের আছে। এর বাইরে আমাদের এই কনস্টিটিউশন নিয়ে একটা অ্যানালাইসিস আছে, ওইখান থেকেও আমরা এটা বলি। যেমন এটা বদরুদ্দিন উমর একবার মানে ওই সংবিধান যখন ড্রাফট হচ্ছে ৭২ সালে, তখনই উনি বলেছিলেন যে এটা এমন একটা পাওয়ারের ইমব্যালেন্স তৈরি করে, যারা ইনকামবেন্ট তাদের যখন ফল ঘটবে তখন অন্য যারা বিরোধী শক্তি তারা মানে কোহেরেন্টলি থাকতে পারে না বা তারা শক্তিশালী অবস্থায় থাকতে পারে না, এটার সুযোগ নেয় মিলিটারি। এবং আপনি ওই ৭২ সালের মন্তব্য আপনি দেখবেন বাংলাদেশের ইতিহাসের বিভিন্ন পর্যায়ে এই বক্তব্যের সত্যতা পাওয়া যাবে, খুব প্রফিটিক একটা মন্তব্য। তো এই সমস্ত জায়গা থেকে আমরা বলেছি যে আমাদের এই যে সাংবিধানিক যে একটা ক্রাইসিস চলছে, এটাকে অ্যাভয়েড করে কিন্তু আপনি এবার কোনো কিছুই শান্তিমতো করতে পারবেন না, নির্বাচনটাও শান্তিমতো করতে পারবেন না। গত অগাস্টে এই সুযোগ নেয়নি, এখন কেন নিতে যাবে তারা? তখন তো আমরা তো বলছি না যে মিলিটারি এই সুযোগ নেবে, আমরা বলছি যে সিচুয়েশনটাই এরকম হতে পারে যে এই ধরনের একটা পরিস্থিতির দিকে আমরা যেতে পারি। এটা একটা স্পেকুলেশন বা এক ধরনের আপনি বলতে পারেন হাইপোথিসিস, এটা তো তথ্যভিত্তিক না। আমরা তো কখনোই এটা চাইবো না যে এই ধরনের ঘটনা ঘটুক। আর এই মুহূর্তে যে পরিস্থিতি, তাতে আমরা এটা আমাদের মানে মনে হয় না যে এটা ঘটবে, কিন্তু তবু এই দ্বন্দ্বটা নিরসন করতে না পারলে আমরা কোথায় গিয়ে ঠেকবো। পাশাপাশি আরেকটা জিনিস খেয়াল করেছেন নিশ্চয়ই যে সিভিল সোসাইটি দ্বন্দ্বটাকে শুধু বড় দুই দল বলতে আপনারা খুব সম্ভবত বিএনপি এবং জামাতের কথা বলছেন, নাকি আপনাদের সাথেও তো তিন দল তো তিন রকম কথা বলছে, তাহলে আপনাদেরও তো একটা ভূমিকা আছে সেখানে। ২৯টা দল প্রায় ২৯ রকম কথা বলছে, এটা হচ্ছে সমস্যা। তো এই মানে বাস্তবায়ন পদ্ধতি নিয়ে যেমন আপনি অনেক কষ্টের সৃষ্টে আপনি জুলাই সনদটা করলেন, জুলাই সনদটা এখন হয়েছে, এখন বাস্তবায়ন পদ্ধতিতে এসে আমরা আটকে গেছি। এবং আজকে কিন্তু দেখলেন যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে, ১ মাস আবার মেয়াদ বৃদ্ধি। এখন আবার গতকালকেই আইন উপদেষ্টা ওই একই সভায় খুবই জোর দিয়ে বলেছেন যে ফেব্রুয়ারিতে ইলেকশন হবেই, যেটা আমরা সাপোর্ট করি, যে আমরা অনির্দিষ্টকালের জন্য আর ইলেকশন পেছানো এটার পক্ষে আমরা নাই। তাহলে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে এবং এর আগেই আপনাকে এগুলো মানে মীমাংসা করতে হবে। তো সেই ক্ষেত্রে যদি এই জিনিসগুলো সেটেল না হয় তখন কি দাঁড়াচ্ছে পরিস্থিতি। এই কারণে বাস্তবায়ন পদ্ধতির প্রশ্নে অনেক বিশেষজ্ঞরাও সরকার এতদিন বলেছে আমরা ফ্যাসিলিটেট করব, সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দলগুলো। এখন কিন্তু আভাস পাওয়া যাচ্ছে যে যদি রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা না হয় তাহলে সরকার একটা পজিশন নেবে। তো সেইটা দেখা যাবে সামনে কি হয়। তো সব মিলিয়ে আমাদের যেটা মানে বক্তব্য সেটা হলো, আপনার দেশে এখন একটা বড় ধরনের সাংবিধানিক ক্রাইসিস আছে, এটা অনেকেই মানতে চায় না। এই সাংবিধানিক ক্রাইসিসের সুযোগ যেন অন্য কোনোভাবে মানে রাজনীতির বাইরে কেউ না নেয়। আমাদের বিএনপির সাথে অনেক রাজনৈতিক বিরোধিতা আছে, জামায়াত ইসলামের সাথেও আছে, অন্যান্য অনেক দলের সাথে আছে, কিন্তু আমরা চাই যে রাজনৈতিক ইস্যু রাজনৈতিকভাবে যেন সেটেল করা হয়, অন্য কোনোভাবে যেন না হয়। কিছুদিন আগে আপনি দেখবেন যে দেবপ্রিয় ভট্টাচার্য আমাদের দেশে একজন সম্মানিত ব্যক্তি, তিনি একটা গোলটেবিলে কিন্তু বলেছেন যে দেশে জরুরি হস্তক্ষেপের প্রয়োজন পড়তে পারে। ফলে এই ধরনের, কিংবা ধরুন আরও একজন আমাদের প্রিয় বড় ভাই ফিরোজ আহমেদ, উনিও কিন্তু বলেছেন যে যদি এই ধরনের পরিস্থিতি চলতে থাকে জরুরি হস্তক্ষেপ হবে দেশে এবং সেক্ষেত্রে দোষটা আমাদেরই হবে। ফলে বোঝা যাচ্ছে যে সমাজের একটা অংশ, বিশেষত যারা অপিনিয়ন মেকার, তারা কিন্তু এইটার মানে জরুরি হস্তক্ষেপ বা এই ধরনের কিছু হোক এগুলোর এক ধরনের মতামত ক্রিয়েট করে ফেলেছে। এটা অ্যালার্মিং। আমরা মনে করি যত ক্রাইসিসই থাকুক, যত ক্যাওসই থাকুক, কোনোভাবেই রাজনীতির সিদ্ধান্ত অন্য কেউ নেবে না, রাজনৈতিকভাবে নিতে হবে, সরকার এবং রাজনৈতিক দলগুলো মেলে নেবে এবং জনগণ তো আছেই।